তারপর যেই কাপড় চেঞ্জ করতে যাব ঠিক সেই সময় কোথা থেকে যেন পেতনি এসে হাজির। দেখলাম নীলা। আমাকে দেখা মাত্রই নীলার সাথে সাথে তার মুখ বন্ধ করে দেওয়ালের সাথে তাকে চেপে ধরলাম। নীলা কেঁপে উঠলাম। একদম দুইজনের কাছাকাছি আছি। নীলা লজ্জায় চোখ খুলছে না। এটা দেখে আমি আস্তে আস্তে ওর মুখ থেকে হাতটা সরালাম। নীলা তখন কোনো কিছু বলছে না কিংবা কোনো কিছুই করছে না, শুধু দেখে যাচ্ছে। নীলা তখন কোনো কিছুই বলছে না। আমি তার ঠোঁটটা আমার কাছে টানছে। আস্তে আস্তে ওর দুইটা হাত চেপে ধরলেই ও শিউরে ওঠে। ওর ঠোঁটের ছোঁয়া পেতে আমাকে যেন পাগল করে টানছিল। ওর ঠোঁট দুইটা নেশা যেন আমাকে পেয়ে বসেছে। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। একে অপরের মুখের শ্বাস প্রশ্বাস যেন একে অপরের উপরে পড়ছে, যেমন একটা নেশা তৈরি করছে। নীলা বুঝতে পেরে ছুটার চেষ্টা করেও শক্তির সাথে পেরে উঠিনি, আর পারলো না। দেখলাম নীলা এখনো চোখ খুলছে না। আমার ছোঁয়া পেতে সে প্রস্তুত। একটু পর চার টুট এক করে দিলাম। দুইজনের নেশায় ডুবে গেলাম। কতক্ষণ ছিলাম নিজেরও জানি না। নীলা আমার ছোঁয়া পেয়ে ছাড়ানারা বন্ধ করে দেওয়াতে ওর হাত ছেড়ে দিলাম। আমি চলে যেতে নীলা আবার আমাকে আটকে ধরে আবার আমার ঠোঁট এক করে নিল। নীলা আস্তে আস্তে আমিও সারা দিলাম। দুইজন নেশায় আছি, কারো কোনো হোশ নেই। একটু পর কি হলো, আমার স্পর্শ পেয়ে নীলা আমার পিঠে যেন খামচি মেরে ধরছে। হয়তো এই প্রথম কোন পুরুষের স্পর্শে সে পাগল হয়ে পড়েছে। হয়তো সে বুঝতে পারছে না সে এখন কি করতে চলছে। কিছুক্ষণ পর কে জানি দরজায় কলিং বেল বাজালো। তারপর দুইজনে হুশ ফিরলো। আমি নীলাকে ছেড়ে এবার ওয়াশরুমে চলে গেলাম। আর একটু হলে হয়তো কন্ট্রোল হারিয়ে ফেললাম। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এটা কি করলাম, এটা কি হলো বলে লজ্জায় মুখ যেন লাল হয়ে গেল। আর একটু হলে তো সবকিছু শেষ হয়ে যেত। চিচি এ করতে যাচ্ছিলাম কি আমরা, কিন্তু একটা বিষয় বুঝতে পারছিলাম না, এর ছোঁয়া আমাকে পাগল করে দিচ্ছিল কেন? কি এমন জাদু আছে ওর মাঝে? আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আবারও কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি নীলা সব বান্ধবীরা আসছে। মীরা বলল, কি রে নীলা, তোদের কি এখনো ঘুম হয়নি নাকি? কখন থেকে কলিং বেল বাজিয়ে চলছি। নীলা বলল, হুঁ। মীরা, তো সকালে আজ আমাদের বাসায় কি মনে করে? মীরা বলল, তোর সাথে দেখা করতে আসলাম। নীলা বলল, ও আচ্ছা, তাহলে চল নিচে গিয়ে গল্প করি। মীরা বলল, হুঁ, কিন্তু দুলাভাই কই? দুলাভাইকে তো এখনো দেখছি না। নীলা বলল, একটু আগে ওয়াশরুমে গেলাম, আমরা চল নিচে যাই। মীরা বলল, ওকে। তারপর ওরা নিচে চলে গেল। নীলা সোফায় বসতে বসতে বলল, আচ্ছা এখন কি বলবি বল। মীরা বলল, এই নে আমার জন্মবার্ষিকীর কার্ড, পরশুদিন তোরা দুইজনই চলে আসবি। আমি বললাম, ওয়াও, এটা তো ভালো খবর। আচ্ছা ঠিক আছে, কিছু খেয়েছিস? মীরা বলল, হ্যাঁ, খেয়ে বাসা থেকে বের হয়েছে, সবাইকে ইনভাইট করছি, কাউকে বাদ রাখলাম না। নীলা বলল, ভালো করছিস, এই বয়সে তুই এখনো বিয়ে করলি না, বুড়ো হয়ে গেলি, আর কবে বিয়ে করবি রে? মীরা বলল, তোর তো বিয়ে হয়ে গেছে, তাই আমাকে নিয়ে মজা করছিস? নীলা বলল, আরে না, মজা না, সত্যি বলছি, তোর বিয়ের বয়স পার হতে চললো, এখনো বিয়ে করলি না? মীরা বলল, হুম, সময় হলেই করব। নীলা বলল, আর কবে সময় হবে? বুড়ো হয়ে গেলে। মীরা বলল, যাকে ভালোবাসছিলাম তাকে কথা দিয়েছি, তার জন্য আমি এখনো অপেক্ষা করছি। নীলা বলল, ও তাই নাকি? ছেলেটা কি করে? মীরা বলল, ছেলেটা অনেক ভালো রে, অনার্স শেষ করলো, চাকরির জন্য আবেদন করছে, কিন্তু হচ্ছে না, ওর চাকরি হলেই আমাদের বিয়ে। নীলা বলল, ও আচ্ছা, তাহলে পারিবারিক ভাবে তোমাদের সম্পর্ক মেনে নিয়েছে? মীরা বলল, হ্যাঁ, আমার পছন্দ ছাড়া কাউকে বিয়ে করব না, তাই বাবা মা বাধা দেয়নি। নীলা বলল, ও আচ্ছা, ভালোই হয়েছে, তাহলে চালিয়ে যাও। মীরা বলল, আচ্ছা, তোর বরটাকে তো দেখলাম না, কিরকম ভালোবাসে তোকে? নীলা নিশ্চুপ। মীরা বলল, কিরে চুপ হয়ে গেলি কেন? নীলা বলল, না, অনেক ভালো ও। মীরা বলল, ও, তোর বরের কথা বলতেই তুই এভাবে চুপ হয়ে গেলি কেন? কোনো ঝামেলা হয়েছে কি? নীলা বলল, না না, তেমন কোনো কিছুই না। ঠিক তখন নীলার বাবা এসে বলল, কে এসেছে? নীলা, কার সাথে কথা বলছিস? নীলা বলল, হ্যাঁ বাবা, মীরা এসেছে। নীলার বাবা বলল, ও মীরা, তুমি কেমন আছো মা? তুমি? মীরা বলল, জি আঙ্কেল, ভালোই আছি। আঙ্কেল, আপনারা অবশ্যই আমার জন্মদিনের অনুষ্ঠানে আমাদের বাসায় আসবেন। নীলার বাবা বলল, আচ্ছা মা, ঠিক আছে, মা ফ্রি থাকলে অবশ্যই আসব। মীরা বলল, আচ্ছা। তারপর নীলার বাবা অফিসে চলে গেল। নীলা, তাহলে থাক, আমি এখন আসি। নীলা তখন মীরাকে বলল, আচ্ছা কিছু তো খেয়ে যাম। মীরা বলল, না রে, কিছুই খাবো না, অন্য একদিন এসে না হয় একসাথে বসে খাবার খেয়ে যাব, এখন আসি কেমন? নীলা বলল, আচ্ছা, আবার আসিস? মীরা বলল, আচ্ছা ভাই।
নীলা বলল আমি উপরে দাঁড়িয়ে তাদের সব কথাই শুনছিলাম। মীরা চলে যাওয়ার পর নীলা উপরে আসতে গিয়ে চোখ পড়ল আমার দিকে। নীলা বুঝতে পেরেছে হয়তো আমি সব কথা শুনে ফেলেছি, তাই নিলাম লজ্জা পেয়ে পিছন ঘুরে রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। আমার সামনে আসতে হয়তো সে লজ্জা পাচ্ছে, তাই রুমে এসে বেলকুনিতে দাঁড়িয়ে আছি, একটা কথা ভাবছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো, দেখলাম কলেজের প্রিন্সিপাল স্যারের ফোন। তাই রিসিভ করতেই ওই পাশ থেকে কোনো উত্তর আসছে না, তাই আমি বললাম আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার বলল ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? আমি বললাম জি স্যার ভালো। স্যার আজ হঠাৎ ফোন করলেন যে? স্যার বলল প্রয়োজন ছাড়া কি এমনি দেব? আমি বললাম তা তো ঠিক। স্যার আমার আসতে কি হবে? স্যার বলল হ্যাঁ, তোমার সামনে পরীক্ষা, তুমি কি ভুলে গেছো? আমি বললাম না স্যার, মনে আছে। স্যার বলল তাহলে কবে ফর্ম ফিল আপ করবেন আর পরীক্ষা দেবে? পরীক্ষা শেষে ফর্ম ফিল আপ করবা নাকি? সবার ফর্ম ফিল আপ হয়ে গেছে, শুধু তোমার বাদে। আমি বললাম সরি স্যার, বাসায় আসছি, একটা প্রবলেমের জন্য দেরি হয়ে গেছে, আমি কয়েকদিন পর ফর্ম ফিল আপ দেব। স্যার বলল কয়দিন নই, তোমাকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে যদি ফি জমা দিতে পারো তাহলে তুমি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে পারবে। তাহলে এখন কি করবা? আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার, ফি কত? স্যার বলল 5500 টাকা। আমি বললাম ঠিক আছে স্যার, আমি সময় মতো পৌঁছে যাব। স্যার বলল আচ্ছা ওকে। তারপর লাইন কেটে দিল। আমি জানতাম এরকম কোনো একটা কিছু হবে, এজন্যই বাসায় আসতে চাইনি। এখানে এসে সবকিছু এলোমেলো হয়ে গেছে। উফ, এখন কি যে করি? বন্ধুরা তো জানাতে পারতাম, শালা সব কয়টাই স্বার্থপর, শুধু নিজেরটাই বুঝে। কলেজে গেলেই তোদের মজা বুঝাবো, স্যার না বললে হইতো আমি জানতেই পারতাম না। ভেবেছিলাম বন্ধুরা বিপদে পাশে থাকবে, কিন্তু তাদের কথার কোনো দাম নেই। হঠাৎ পিছনে ঘুরতেই কারোর সাথে ধাক্কা, কিছু ভেঙে যাওয়ার শব্দ, তারপর থাপ্পড়। এখন প্রশ্ন হচ্ছে কার সাথে ধাক্কা লাগলো, কি ভাঙা শব্দ হলো, কে কাকে থাপ্পড় মারলো, আর স্বামী কি পারবে ঘরে বউ রেখে শহরে গিয়ে পড়াশোনা করতে? জানতে হলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। কি একটা ভাবার পর পিছন ঘুরতেই নীলার সাথে ধাক্কা লাগে, যার ফলে নীলার হাত থেকে বানিয়ে আনা কফি নিচে পড়ে যায়, কাপটা ভেঙে যায়, আর কফির কিছু অংশ নীলার গায়ে পড়ে, যার কারণে নীলা রেগে আমাকে থাপ্পড় মারে। নীলা বলল দেখে চলতে পারিস না হারামজাদা কোথাকার, দিলি তো সব নষ্ট করে। আমি বললাম সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি চলে আসবেন, আমি খেয়াল করিনি। নীলা বলল তা করবি কেন, মন থাকে কোথায়, ছোট লোক কোথাকার, আবার আমাকে সবকিছু চেঞ্জ করতে হবে। এরপর যদি আবারও ভুল করছিস তোকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মুডটাই খারাপ করে দিলি তুই, সর আমার সামনে থেকে। এই বলে নীলা রেগে হনহন করে সেখান থেকে চলে গেল। তারপর সকালের খাবার খেয়ে বাহিরে আসলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দুপুরে আবার বাসায় আসার পর নীলা বলল কোথায় গিয়েছিলে? আমি বললাম একটু বাহিরে। নীলা বলল বাহিরে কিসের জন্য? আমি বললাম কিছু না, একটু ঘুরে আসলাম। নীলা বলল একা একা গেছিলি নাকি কারোর সাথে দেখা করতে গেছিলি? আমি বললাম না, একাই গেছিলাম। নীলা বলল আমাকে তো নিলি না, তুই একা কেন গেলি? আমি বললাম না মানে। নীলা বলল কি মানে মানে করছিস? আমি বললাম আমি কি জানতাম আপনি আমার সাথে যাবেন? নীলা বলল এত ঢং করিস না, বিকালে এক জায়গায় যেতে হবে, রেডি থাকিস। আমি বললাম কোথায় যাবেন? নীলা বলল সব কথা তোকে বলতে হবে নাকি, যা বলছি তাই করবি। আমি বললাম ওকে। নীলা বলল যা গিয়ে ফ্রেশ হয়ে নে, টেবিলে তোর জন্য খাবার রাখা আছে। আমি বললাম আপনি খেয়েছেন? নীলা বলল না খাবো না, তোর জন্য অপেক্ষা করব, খিদে নিয়ে বসে থাকবো নাকি? আমি বললাম এভাবে না বলে ভালোভাবে বললে তো পারেন যে আপনি খেয়েছেন। নীলা বলল ও তাই বুঝিয়ে, তোর মতো ছোট লোকের সাথে আবার ভালো করে কথা বলতে হবে। আর শুনে রাখ, আমি কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। নীলার কথার উত্তরে আমি বললাম আপনি আমার বউ, আর বিয়ে করা বউ বলে স্বামীর সাথে এভাবে কেউ কথা বলে না। ঠিক তখন নীলা আমাকে একটা থাপ্পড় মারে আর বলে কতবার বলবো যে আমি তোকে স্বামী হিসাবে মানি না, তাও আবার এক কথা বারবার বলছিস কেন? তোর লজ্জা হয় না ছোট লোকের বাচ্চা? সকালের ব্যবহারের জন্য আমি কোনো কিছু বলিনি বলে তোর সাহস বেড়ে গেছে তাই না? যদি তুই কখনো ভাবিস আমি তোকে স্বামী হিসাবে মেনে নিয়েছি তাহলে সেটা তোর সবচেয়ে বড় ভুল। যত তাড়াতাড়ি সম্ভব তুই আমাকে ডিভোর্স দিবি, কথাটা যেন মনে থাকে। তারপর নীলা চলে গেল। তাহলে কি নীলা আমাকে ভালোবাসবে না?
কখনো মেনে নেবে না? সত্যি কি নীলা ডিভোর্স চাই? আমি তো নীলাকে ভালোবাসতে শুরু করছি, সেটার কি হবে? যাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, এই বুকে স্বপ্নের ভালোবাসা, সেগুলো কি ভেঙে চুরমার হয়ে যাবে? আমি কি এতটাই অযোগ্য তার কাছে? তোমাকে ছেড়ে কিভাবে বেঁচে থাকবো আমি? হয়তো তুমি হারিয়ে যাবে চিরতলে, আমি হারিয়ে যাব এই দুনিয়া থেকে। তখন তুমি আমাকে খুঁজবে, তুমি ভালোই থাকবে, অনেক সুখে থাকবে এই পৃথিবীতে। তোমার সাথে অবহেলা আমি মেনে নিতে পারি না, কিন্তু যদি কখনো আমার সাথে অভিনয় করে থাকো তাহলে এর ফল তুমি পাবে। অনেক কষ্ট পেতে হবে তোমাকে। যেদিন তুমি বুঝবে আমার ভালোবাসা, আমি চলে যাব আজ না হই কাল। তোমাকে ডিভোর্স দিয়ে আমি সারা জীবনের জন্য তোমাকে মুক্ত করে দেব। তারপর বিকালে নীলা আমাকে ডাকলো, এক জায়গায় নিয়ে যাবে বলে। আমি তাকে একটা কথাও বলতে পারিনি, সেও বলেনি। শুধু তার চোখের দিকে তাকিয়েছিলাম, হয়তো কোনো কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারিনি। আমরা কোথায় যাচ্ছি কে জানে। তারপর দেখলাম একটি পার্ক, সেখানে নিয়ে গেল নীলা আমাকে। ভালো করে খেয়াল করে দেখলাম কিছু ছেলে নীলাকে ফলো করছে। কেন ফলো করছে, কি কারণ থাকতে পারে বুঝতে পারছি না। হঠাৎ নীলার এক বন্ধুর সাথে দেখা। নীলা বলল, আরে শিমু তুই কোথায় যাচ্ছিস? অনেকদিন পর তোকে দেখলাম আজ। শিমু বলল, হ্যাঁ ভালোই আছি, তুই কেমন আছিস? নীলা বলল, হ্যাঁ ভালো। কি করিস এখন? পড়াশোনা কেমন চলছে তোর? শিমু বলল, অনার্স দ্বিতীয় বর্ষে, এখন ভালোই চলছে পড়াশোনা। আর তোর? নীলা বলল, হ্যাঁ আমারও ভালো চলছে। শিমু বলল, তাহলে এই ছেলেটাকে? তারপর নীলা যা বলল তা শুনে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। নীলা বলল, এটা আমার চাচাতো ভাই। শিমু বলল, ও আচ্ছা বুঝি এখানে ঘুরতে আসছিস? নীলা বলল, একটু কাজে, তোর সাথে পরে কথা বলি। শিমু বলল, ওকে ভালো থাকিস। তারপর শিমু চলে যাওয়ার পর আমি বললাম, আপনি এখন কোথায় যাবেন? নীলা বলল, বেশি কথা না বলে সামনে চল, কাজ আছে। আমি বললাম, ওকে। এদিকে যারা আমাদেরকে ফলো করছে তাদের কি উদ্দেশ্য থাকতে পারে? আমি তাদের দিকে তাকাতেই তারা আড়ালে চলে যাচ্ছে। ওরা পাই 5 থেকে 6 জন কিংবা 7 জন হতে পারে। কি কারণ থাকতে পারে ওদের? ভাবছি নীলা সেটা বুঝতে পারছি কিনা কিছুদিন যেতে। নীলা বলল, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি শুধু যাবো আর আসবো। আমি না আসা পর্যন্ত তুই কোথাও নড়বি না, ওকে? যদি তুই এখান থেকে চলে যাস তাহলে তোর খবর আছে। আমি কি করতে পারি তুই তো ভালো করেই জানিস। এখানেই তোকে শেষ করেই ছাড়বো, যেন মনে থাকে। আমি বললাম, ওকে কিন্তু। নীলা বলল, কোনো কিন্তু না। তারপর দেখলাম নীলা একটা বাসায় গেল। অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু নীলা আসলো না। বাসার ভিতরে এতক্ষণ ও কি করছে কিছু বুঝে উঠতে পারছি না। একটা অপরিচিত বাসায় ও একা এখানে কি করে? প্রায় অনেকক্ষণ হলো তবুও আসলো না। এদিকে আমাদেরকে যারা ফলো করছিল তাদেরকেও দেখতে পাচ্ছি না। দেখলাম কেউ নেই। তারা নীলার কিছু করে ফেললো না তো বলে বিষয়টা নিয়ে ভয় টেনশন লাগলো। কি করি এখন? প্রায় সন্ধ্যা হতে চলল, এখনো নীলা আসলো না। এদিকে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, কি করব? আমার এখন কি করা উচিত? ভিতরে যাওয়া কি ঠিক হবে? আচ্ছা একবার ফোন দিয়ে দেখি। যেই বাবা সেই কাজ। নীলাকে ফোন দিলাম কিন্তু নীলার ফোন বন্ধ। সন্দেহটা আরো বাড়ছে, বিপদে পড়ছে হয়তো। আস্তে আস্তে বাসার ভিতরে গেলাম কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। চারদিকে দেখলাম কেউ নেই, সব আলম, চারদিক বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে কেউ বন্ধ করে দিয়েছে, জেনে বুঝে এই কাজটা করছে। হয়তো কেউ আমার অপেক্ষা করছিল। হঠাৎ দরজা লাগিয়ে দেওয়ার শব্দ পেলাম। আমি বললাম, কে কে ওইখানে আছেন? ওইখানে কে? কথা বলছেন না কেন? কোনো আওয়াজ পেলাম না। নীলাকে ডাকলাম, নীলা নীলা কোথায় আপনি? আমার কথা শুনতে পাচ্ছেন? এত ডাকলাম কারো কোনো আওয়াজ পেলাম না। নিশ্চয়ই এখানে কিছু ঘটেছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। এখানে কিছু হতে চলেছে, কি হতে পারে? হঠাৎ করে কেউ আমার পিছনে বাড়ি কিছু দিয়ে আঘাত করে। কাল সামলাতে না পেরে আমি সেখানে পড়ে গেলাম। আমার দুইটা চোখ যেন বন্ধ হয়ে আসছে। সামনে তাকাতেই দেখতে পেলাম একটি ছেলে হাতে যেন কি একটা নিয়ে আমার সামনে। তারপর কি হলো আমার কোনো কিছু মনে পড়লো না। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে একটা চেয়ারে বন্দি রুমে আবিষ্কার করলাম। আমাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, অনেক শক্ত করে বেঁধে রাখা হয়েছে। আমি কিছুতেই ছুটতে পারছি না। কে আমাকে এভাবে বেঁধে রেখেছে? স্বামী কি পারবে এই বিপদ থেকে মুক্তি পেতে? তার সাথে সাথে ও কি পারবে নীলাকে মুক্ত করতে? আর নীলা বা কোথায়? এসব ভাবছে ঠিক তখন হঠাৎ কে যেন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো। অচেনা একটা ছেলে, স্বামীর সেম বয়সী,
সে স্বামীর সামনে গেল। ছেলেটা অট্ট একটা হাসি দিচ্ছে। স্বামী বলল, কে আপনি? এভাবে আমাকে বেঁধে রাখছেন কেন? কি চান আপনি? ছেলেটি বলল, তোকে ধরে রাখার মোটেও কোনো ইচ্ছে ছিল না, তুই এসে নিজের বিপদ নিজে ডেকে আনেছিস। স্বামী বলল, মানে? ছেলেটি বলল, আমাকে তুই চিনতে পারলি না তো, কিন্তু তোর ব্যাপারে আমি ভালো করেই জানি। স্বামী বলল, কে তুই? আমাকে ছেড়ে দে বলছি। ছেলেটি বলল, ছেড়ে দেব, সময় হলে একটু শান্ত হ। এই বলে একটা হাসি দিল। স্বামী বলল, আমি রেগে গেলে তোর কি হাল হবে তুই একবারও ভেবে দেখেছিস? তুই আমায় চিনিস না, তাই ভালোই ভালোই বলছি, আমাকে রাগাইস না। ছেলেটি বলল, ও মা, তাই? দেখা যাবে তোর কত সাহস, আমার গায়ে হাত দিবি। এই রায়হানের গায়ে হাত তোলা এত সহজ না। স্বামী তখন বলল, তার মানে তুই সেই রায়হান যার কারণে আমার জীবনে এত অভিশাপ, যার কারণে আজকে নীলা আর আমার এরকম অবস্থা, যার কারণে আমি সুমিতাকে পাইনি, আর যাকে বিয়ের রাতে পুলিশ ধরে নিয়ে গেছিল তুই নিশ্চয়ই জেল থেকে পালিয়ে আসছিস। রায়হান তখন একটা অট্ট হাসি দিল। বোকা, পালিয়ে কেন আসব? তুই হয়তো জানিস না এই দেশে ঘুষ দিয়ে সবকিছুই সম্ভব। স্বামী বলল, কিন্তু আমাকে কেন বেঁধে রেখেছিস? রায়হান বলল, তোকে যথেষ্ট শাস্তি দিয়ে উচিত শিক্ষা দেব। আমি বললাম, আমার অপরাধ? তখন রায়হান বলল, বিরাট অপরাধ করছিস তুই। আমি বললাম, মানে? রায়হান বলল, মানে না জানার ভান করিস না, যাকে তুই বিয়ে করছিস সে আমার কে হয় জানিস? তখন স্বামী বলল, নীলা আমার একমাত্র বিয়ে করা বউ, তোর মতো গুন্ডা আর শয়তান ওর ধারে কাছেও যেতে পারবে না। তখন রায়হান একটা হাসি দিল আর বলল, তোর কেমন বউ? আজ পর্যন্ত তোদের শারীরিক সম্পর্ক হয়নি, এটা আবার কেমন বিয়ের বন্ধন? স্বামী বলল, নীলার ব্যাপারে একদম বাজে কথা বলবি না, আর সেটা একান্তই আমাদের ব্যাপার, তুই বলার কে? রায়হান বলল, আমি তার অনেক কিছু যা তুই এখনো জানিস না। আমি বললাম, কি বলতে চাস? রায়হান বলল, তাহলে শুন, শুনে হয়তো তুই বিশ্বাস করতে পারবি না। নীলা আমার আগের গার্লফ্রেন্ড, সব ঠিকঠাকই চলছিল, আমাদের 4 বছরের সম্পর্ক, আমাদের বিয়েটাও ঠিক হয়ে যায়, কিন্তু কিভাবে যে আমার বিষয়ে পুলিশ জেনে গেছে আর আমার পথের কাটা হয়ে দাঁড়ালো। ভেবেছিলাম নীলাকে বিয়ে করে আমি ওর বাবার সকল সম্পত্তির মালিক হতে পারবো। ওর বাবার অনেক সম্পত্তি, অনেক টাকা হাতিয়ে নেওয়াই ছিল আমার একমাত্র প্ল্যান। নীলাকে শেষ করে দেব এইসব কিছু হাতানোর পর, কিন্তু তুই এসে সবকিছু শেষ করে দিলি। তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিবি, নয়তো নীলা তোকে আর বাকিটা দেখে নেবে। এই বলে হাসতে লাগলো। স্বামী বলল, আমি থাকতে তোকে এই কাজ কখনো করতে দেব না, বেঈমান প্রতারক মানুষ তুই, একটা মানুষের জীবন নিয়ে খেলা করিস, তোকে আমি কখনোই ক্ষমা করব না, তোকে শাস্তি দেব। রায়হান বলল, দেখা যাবে তুই আমার কি করতে পারিস। স্বামী বলল, তুই নীলাকে কোথায় আটকে রেখেছিস বল। তখন রায়হান বলল, হোয়াট? আমি কেন আটকে রাখবো তাকে? স্বামী বলল, মিথ্যা বলবি না, নীলা এখানে অনেক আগে এসেছিল, বল ওকে কোথায় রাখছিস। তারপর রায়হান যা বলল তা শুনে যেন আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। তার মানে কি সত্যি নীলা আমাকে ভালোবাসতো না? রায়হান বলল, নীলা এখানে এসেছিল শুধু আমার সাথে দেখা করতে, তুই আসার আগেই ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি, বাকি কাজ আমার সাথে থাকা লোকেরা তোকে এখানে নিয়ে এসে বেঁধে রাখে, আর আমার কাজটাও সহজ হয়ে গেল। কিন্তু নীলা জানে না তুই এখানে বন্দি আছিস। কি ভাবছিস আমি কিছুই করতে পারবো না? দেখতে থাক সামনে কি ঘটছে। স্বামী বলল, তুই কাজটা একদম ঠিক করলি না, তোকে ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে নয়তো। রায়হান বলল, নয়তো কি করবি? তুই আমাকে মারবি? এই বলে অট্ট একটা হাসি দিল আর বলল, তোকে এখানে শেষ করতে আমার 2 মিনিটও সময় লাগবে না, তুই এখানেই বন্দি থাকবি। তুই যতই চিৎকার করবি সবকিছুই বিতা যাবে, কারণ তোর চিৎকার কারো কানে পৌঁছাবে না। তারপর রায়হান চলে গেল। সে চলে যাওয়ার পর আমি ভাবছি কি করব, নিজেকে কিভাবে এখান থেকে রক্ষা করব। যেভাবে হোক না কেন আমাকে এখান থেকে পালাতে হবে। অনেক রাত হলো, তবু রুমে কেউ আসলো না। এদিকে অনেক ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা যেন গলাটা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ, দেখলাম 2 জন লোক ভিতরে আসলো পানি আর খাবার নিয়ে। 2 জনের মধ্যে একজন বলল, এই নে খাবারটা খেয়ে নে। একটু বুদ্ধি খাটিয়ে বললাম, আমাকে বেঁধে রেখেছো, কি করে আমি খাবার খাবো? তারপর একজন বলল, ওকে খুলছি, তবে পালানোর চেষ্টা করবি না, পালানোর চেষ্টা করলে তোকে এখানেই শেষ করে দেব। আমি বললাম আচ্ছা। তারপর তারা বাঁধন খুলে দেওয়ার পর পানি খেয়ে একটু ভাবলাম হয়তো খাবারের সাথে কোনো কিছু মিশিয়ে রাখতে পারে, তাই খাবার খাওয়াটা ঠিক হবে না। আমি যাতে পালাতে পারি সেই প্ল্যান করছি। আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, ওই শালা খাবার খেয়ে নে, এত কি ভাবছিস? আমি বললাম, না মানে
আমার একটু করতে হবে। লোকটা বলল কি করবি বললি? তখন তাকে বুঝিয়ে বললাম ওয়াশরুমটা কোথায়, ওয়াশরুম সেরে তারপর এসে খাবার খাবো। লোকটা বলল ওকে, তাহলে চল আমার সাথে। আমি বললাম ওকে ধন্যবাদ। লোকটা বলল আমাদের সাথে চালাকি করবি না, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই, তাড়াতাড়ি সেরে আয়। তারপর আর কি করাম, যে চমক দিয়ে কথা বলছে মনে হয় আমার মধ্যে আমি নাই এই সুযোগ পালানোর, তাছাড়া আমার হাতে কোনো উপায় নাই। তারপর দেখলাম ওরা অন্য পাশ ঘুরে সিগারেট খাচ্ছে, এই একটা সুযোগ, আস্তে করে দরজা কোনোভাবে খুলে ওদের চোখে ধুলা দিয়ে বাইরে চলে আসলাম। ভিতরে আরো লোক ছিল। তারপর তারা টের পাওয়ার পর বুঝলো যে আমি পালিয়ে যাচ্ছি। তারপর হইচই শুরু করে দিল। আমি পালিয়ে আসার কারণে ওদের চিৎকারের আওয়াজে আমি সেটা বুঝতে পারছি, কারণ আমি বেশি দূর আসি নাই। ওরা আমাকে জঙ্গলে খুঁজতে শুরু করলো। আমি দৌড়াচ্ছি আর সামনে যেতে দেখতে পেলাম রাস্তা। আমার কি ভাগ্য, ওরা আমাকে দেখতে পেয়ে গেছে। ওদের দেখে আমি আরো দৌড়ে রাস্তায় উঠলাম। হঠাৎ কোথা থেকে যেন একটা চলমান গাড়ি আমার কাছে এসে গাড়ির দরজা খুলে আমাকে ভিতরে নিয়ে গেল। আমি তো ভয়ে অবাক। সে আমাকে গাড়িতে তোলার কারণে যতটা না আমি অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি তাকে দেখে, কারণ সে আর কেউ না, সুমিতার বাবা, মানে আমার বাবার বন্ধু। আমি বললাম আঙ্কেল আপনি? আঙ্কেল বলল হ্যাঁ আমি। আমি বললাম কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল বলল হ্যাঁ ভালো। তো তুমি কেমন আছো? আমি বললাম আমিও ভালো। আঙ্কেল বলল রাস্তায় ওরা তোমাকে তাড়া করছিল কেন? আমি সত্যটা গোপন করে বললাম ওরা আসলে ছিনতাইকারী, আমার কাছে কিছু ছিনতাই করতে আসছিল। আমি বুঝতে পেরে দৌড়াতে থাকি, আর ওই সময় আপনি আমাকে বাঁচালেন। ধন্যবাদ আঙ্কেল। তখন আঙ্কেল বলল আরে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, যেই পথে তোমাকে দৌড়ানো হয়েছে সেই পথ দিয়েই আমি বেশিরভাগ যাতায়াত করি, কিন্তু জায়গাটা অনেক খারাপ, আর এত খারাপ জায়গায় তুমি এত রাতে কি করো? আমি বললাম না মানে আঙ্কেল একটা কাজের জন্য আসছিলাম। আঙ্কেল বলল ও আচ্ছা, তাহলে এখন থেকে সাবধানে থাকবা কেমন? আমি বললাম জি আঙ্কেল। কিছুক্ষণ নীরবতার পর আমি বললাম আঙ্কেল। আঙ্কেল বলল হ্যাঁ বলো। আমি বললাম একটা কথা বলবো? আঙ্কেল বলল হ্যাঁ, কি জানতে চাও বলো। আমি বললাম সুমিতা কেমন আছে আঙ্কেল? তখন সুমিতার বাবা বলল কেমন থাকবে বাবা, যেদিন তোমার বিয়ে হয়েছে জানতে পেরে সেদিন থেকে মেয়েটা যেন অন্যরকম হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে আঙ্কেল? তখন সুমিতার বাবা বলল মেয়েটা সবসময় মনমরা হয়ে থাকতো, কারোর সাথে মিশতো না, ঠিক মতো কথা বলতো না, খাবার দাবার ছেড়ে দিয়েছিল, মাঝে মাঝে খুব কান্না করতো। আমরা তাকে বুঝাইতাম কিন্তু কোনো কাজ হতো না। মেয়েটা তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তোমার বাবা আমার সাথে বেইমানি করবে আমি ভাবতে পারিনি। যদি তোমার সাথে মেয়েটার বিয়ে হতো তাহলে কি হতো? আঙ্কেলের কথা শুনে চোখ দিয়ে যেন অচরে পানি পড়ছে আমার। খুব কষ্ট পেলাম, সুমিতা আমাকে এতটা ভালোবাসতো, আমি তাকে টকালাম। তখন আঙ্কেল আমার দিকে তাকালো আর বলল কি বাবা তুমি কাঁদছো কেন? আমি বললাম আঙ্কেল আমাকে ক্ষমা করে দিয়েন, আমার জন্য আপনার মেয়ে অনেক কষ্ট পেয়েছে। আঙ্কেল বলল আরে বাবা ক্ষমা চাইতে হবে না, আমি বুঝি সবকিছু, তাই তো তোমাদেরকে কোনো অভিযোগ না করে আমি চুপ করেছিলাম। আর তুমিও তো ইচ্ছে করে বিয়েটা করোনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করছো। তুমি এসব নিয়ে মন খারাপ করো না, তুমি তোমার বউকে সুখে শান্তিতে রাখিও। আমি বললাম তখন আঙ্কেল বলল তোমার বাসায় চলে এসেছি। আমি বললাম ও আচ্ছা আঙ্কেল চলেন আমাদের বাসায়। সুমিতার বাবা বলল না বাবা আরেকদিন সময় করে আসবো, তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও। আমি বললাম আচ্ছা আঙ্কেল ধন্যবাদ। তারপর গাড়ি থেকে নামার পর আঙ্কেল চলে গেলেন। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই